আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমে ভালো আছি। আজকে গত ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পত্রের থেকে তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতরিৎ থেকে আলোচনা করব। গত ক্লাসে আমরা পড়েছিলাম কির্শফের সূত্র এবং তার প্রয়োগ। আজকে আমরা পড়ব হুইটস্টোন ব্রিজ এবং হুইটস্টোন ব্রিজ নীতি ও তার প্রয়োগ। আচ্ছা, তোমরা তাহলে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং যে কোনো রাইটারের বই হেল্প নিয়ে তোমরা সেগুলো পড়ে ফেলবে। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। তোমরা প্রথমে লিখো হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজটা কি? বিজ্ঞানী হুইটস্টোন তারের অজানা রোধ এবং আপেক্ষিক রোধ নির্ণয় করার জন্য এই হুইটস্টোন ব্রিজটা নির্মাণ করেছিলেন। তার নাম অনুসারে এটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজ। তাহলে হুইটস্টোন ব্রিজটা কি সেটা আমরা একটা সার্কিট দিয়ে দেখি। হুইটস্টোন ব্রিজ হলো একটা চতুর্ভুজের আমরা মনে করলাম যে এ বি সি ডি একটি চতুর্ভুজ। এ বি সি ডি একটি চতুর্ভুজ। এর এ বি বাহুতে পি রোধ, বিসি বাহুতে কিউ রোধ, এডি বাহুতে আর রোধ এবং সিডি বাহুতে এস রোধ যুক্ত আছে। তার বিপরীত দুইটা শীর্ষবিন্দুর মধ্যে একটা গ্যালভানোমিটার এবং অপর দুইটি শীর্ষবিন্দুর মধ্যে একটা ব্যাটারি। আচ্ছা, কোন একটা চতুর্ভুজের চারটা বাহুর কোন একটা চতুর্ভুজ মনে করলাম এ বি সি ডি একটি চতুর্ভুজ। এর এ বি বাহুতে পি রোধ, বিসি বাহুতে কিউ রোধ, সিডিতে এস রোধ, এডিতে আর মানে একটা রোধ যুক্ত আছে। তাহলে কোনো চতুর্ভুজের যদি চারটা বাহুতে চারটা রোধ যুক্ত থাকে এবং শীর্ষবিন্দু চারটার মধ্যে যে কোনো দুইটাতে একটা গ্যালভানোমিটার এবং অপর দুইটার মাঝখানে একটা যদি ব্যাটারি কানেকশন থাকে, যুক্ত থাকে, সংযুক্ত থাকে, তাহলে এইরকম সংযোগকে বলা হচ্ছে কি হুইটস্টোন ব্রিজ। এখন এই ব্রিজের সাহায্যে কি করা হয়? কোনো তারের রোধ এবং আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়। তাহলে আমরা এখন পড়ব যে হুইটস্টোন ব্রিজের নীতিটা কি, হুইটস্টোন ব্রিজের মূল নীতি সেটা কি। তাহলে এখান থেকে যখন ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ আসছে, এখানে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ এ বিন্দুতে আসলো, আসার পরে এইখানে দুইটা রাস্তা, এইখানে একটা রাস্তা। তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহটা হয়ে গেল কত? এটা মনে করলাম I1, এটাকে ধরলাম I2। এইখানে যখন বি বিন্দুতে প্রবাহটা আসলো তখন আবার দুইটা রাস্তা পাচ্ছে। আচ্ছা, এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যেটা বিদ্যুৎ প্রবাহ আমরা ধরলাম IG, আর বি থেকে সি বাহু বরাবর যেটা বিদ্যুৎ প্রবাহ সেটা ধরলাম I3। আর এইখানে এই যে ডি বিন্দুতে দুইটা প্রবাহ আসছে, এদিক থেকে I2 আর এই দিক থেকে IG, এই দুইটা মিলিত হয়ে যে এস এর মধ্যে যেটা প্রবেশ করলো সেটাকে আমরা মনে করলাম যে I4 বিদ্যুৎ প্রবাহ। এইটা I3 এবং I4 সি বিন্দুতে এসে আবার কি হলো? মিলিতভাবে সেটা আবার I এ রূপান্তরিত হলো। এইভাবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বিদ্যুৎ এই হুইটস্টোন ব্রিজের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়। এখন হুইটস্টোন ব্রিজ নীতিটা কি সেটা আমরা জানব। আচ্ছা, তাহলে হুইটস্টোন ব্রিজ নীতি, এখান থেকে ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ আসছে I এই বিন্দুতে, সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা I1 I2। এই I1 আবার বি বিন্দুতে আসছে, সেখান থেকে আবার দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা I3 একটা IG। আর এইখান থেকে ডি বিন্দুতে আসছে কি IG এবং I2, এই দুইটা ডি বিন্দুতে
আবার যুক্ত হয়ে এস এর মধ্যে যাচ্ছে I4 হিসেবে। এই I4 আর I3 স্থিরবিন্দুতে যুক্ত হয়ে আবার কি I রূপান্তরিত হচ্ছে। এইভাবে বিদ্যুৎ প্রবাহটা হুডিস্টন ব্রিজের মধ্য দিয়ে চলে। এখন আমরা জানবো হুডিস্টন ব্রিজের মূলনীতিটা কি। হুডিস্টন ব্রিজের মূলনীতি, তাহলে আমরা আমাদের জানার বিষয় মূলনীতি। হুডিস্টন ব্রিজের মূলনীতি। হুডিস্টন ব্রিজের মূলনীতি পাওয়া যাবে যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ পরিবাহিত হবে না, তখন হুডিস্টন ব্রিজের মূলনীতিটা আমরা পেয়ে যাব। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ পরিবাহিত না হয়, তাহলে অবশ্যই বি এবং ডি বিন্দুর মধ্যে কি হবে? বিভব হবে শূন্য। তাহলে বি এবং ডি বিন্দুর বিভব শূন্য হলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না, দ্যাট ইজ আইজি সমান 0 হবে। এই অবস্থাকে বলা হচ্ছে হুডিস্টন ব্রিজের সাম্য অবস্থার নীতি। সাম্য অবস্থা, এই সাম্য অবস্থায় আমরা দেখব যে পি ভাগ কিউ, আমরা সাম্য অবস্থায় দেখব পি ভাগ কিউ সমান সমান আর ভাগ এস, অর্থাৎ ব্রিজের বিপরীত দুইটা বাহুর রোধের অনুপাতটা হবে সমান সাম্য অবস্থায়। এইটা আমরা এখন বের করব। তাহলে আমরা প্রথমে বি এবং ডি বিন্দুতে কির্চফের প্রথম সূত্র প্রয়োগ করব। গত ক্লাসে আমরা কির্চফের প্রথম এবং দ্বিতীয় সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। কির্চফের প্রথম সূত্র আমরা বি বিন্দুতে প্রয়োগ করব। আমরা বলেছিলাম কোনো একটা জটিল বর্তনী যে কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক যোগফল শূন্য, এটা ছিল কির্চফের সূত্র। তাহলে আমরা বি বিন্দুতে কির্চফের প্রথম সূত্র যদি প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারবো বি বিন্দুতে যখন প্রয়োগ করছি, তাহলে আমাদের প্রবাহ মাত্রা I1 আসছে বি বিন্দুতে, তাহলে I1 আর যাচ্ছে I3, তাহলে মাইনাস, আর আরেকটা যাচ্ছে হলো IG, তাহলে এইটা হলো মাইনাস সমান সমান 0। আচ্ছা, আবার আমরা প্রয়োগ করব, এইটা আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। তারপরে ডি বিন্দুতে আমরা কির্চফের প্রথম সূত্র প্রয়োগ করছি ডি বিন্দুতে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি I2 বিদ্যুৎ প্রবাহ আসছে আর একটা আসছে IG, তাহলে এই দুইটা পজিটিভ I2 প্লাস IG, কিন্তু বিবিন্দু থেকে প্রবাহ চলে যাচ্ছে I4, এটা হলো নেগেটিভ সমান সমান 0। এটাকে আমরা 2 নাম্বার দিলাম। আচ্ছা, এখন হুডিস্টন ব্রিজের সাম্য অবস্থায় আমরা জানি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, অর্থাৎ IG সমান 0। এখন IG এর মান 0, সেটা আমি 1 নাম্বার এবং 2 নাম্বারে বসাবো। তাহলে কি পাবো? I1 মাইনাস I3 মাইনাস 0 সমান 0। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি I1 সমান সমান I3। এটা আমরা একটা সমীকরণ দিলাম, মনে করলাম এটা 3। আর 2 নাম্বার থেকে আমরা পাবো কি? I2 প্লাস IG মানে 0 মাইনাস I4 সমান 0। তাহলে I2 সমান আমার হচ্ছে I4, এটা আমরা দিলাম 4 নাম্বার। আচ্ছা, তাহলে আমরা হুডিস্টন ব্রিজের বি এবং ডি বিন্দুতে সাম্য অবস্থায় তাদের বিদ্যুৎ প্রবাহ মাত্রা কত, সেটা আমরা কির্চফের প্রথম সূত্র প্রয়োগ করে বের করলাম। সেটা I1 সমান I3 আর I2 সমান সমান I4 এইটা হবে, অর্থাৎ বিপরীত বাহু দুইটা বিদ্যুৎ ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাত্রা হবে সমান সমান। এইটা আর এটা সমান, এইটা আর এটা হবে সমান সাম্য অবস্থায়। এখন আমরা দুইটা লুপ এখানে আমরা হিসাব করব, কল্পনা করব, দিয়ে আমরা কি করব? কির্চফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে লুপ হলো একটা হলো A থেকে B, B থেকে D, D থেকে আবার A, A থেকে B, B থেকে D, D থেকে A একটা লুপ। আরেকটা হলো B থেকে C, B থেকে C, C থেকে D, D থেকে আবার ঘুরে B, এই একটা লুপ। এই দুইটা লুপের ক্ষেত্রে আমরা কি করব? কির্চফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব, করে আমরা আবার দুইটা সমীকরণ বের করব। তাহলে আমরা প্রথমে আমাদের লুপ হলো এ বি ডি এ। এই লুপের ক্ষেত্রে আমরা হিসাবটা যদি করি, তাহলে এ বি ডি এ লুপের ক্ষেত্রে কির্চফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করছি। তাহলে আমরা কির্চফের দ্বিতীয় সূত্র গত ক্লাসে পড়েছিলাম যে কোনো একটা বর্ধবর্তনীর বিভিন্ন শাখাগুলো রোধ এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক গুণফলের বীজগাণিতিক সমষ্টি হবে কি? তড়িৎচালক বলের সমান,
অথবা তড়িৎচালক বল যদি সোর্স যদি না থাকে তাহলে হবে সেটা 0। তাহলে আমাদের এ বি ডি এ এই অংশের আমরা যদি হিসাবটা করি এ বি ডি এ, তাহলে একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে 4টা বাহুর রোধ এবং তাদের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রার গুণফল নিব, নিয়ে তার বীজগাণিতিক সমষ্টি নিব, অর্থাৎ চিহ্নের একটা ব্যাপার আছে। তাহলে আমরা ঘুরছি কোন দিক থেকে? এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে এ। আমাদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পাচ্ছি যে I1P, তারপরে বি থেকে ডি, তাহলে এখানে হবে প্লাস আইজি জি, তারপরে এইটা আমরা এদিকে আসছি কিন্তু আমার ডিরেকশন এদিকে, সেজন্য নেগেটিভ হবে I2R সমান সমান হলো 0। তাহলে সাম্য অবস্থায় এখান থেকে আমরা যদি হিসাবটা বের করে নিই একেবারে সাম্য অবস্থা IG সমান 0, তাহলে আমাদের এখানে হলো I1P সমান I2R, এইটা আমরা দিয়ে দিলাম 5 নম্বর সমীকরণ। আচ্ছা, আরেকটা লুপ আমরা ব্যবহার করব, সেটা হলো BC DB, BC DB। এই লুপের ক্ষেত্রে আমরা কি পাবো? BC DB লুপের ক্ষেত্রে তাহলে আমরা ঘুরছি বি থেকে সি, তাহলে ডিরেকশন যেদিকে সেদিকে কি আমার বিদ্যুৎ প্রবাহ সেটা I3 আর রোধ কিউ, তারপরে হলো মাইনাস I4S, তারপরে হলো মাইনাস IG সমান 0। তাহলে আমাদের সাম্য অবস্থা IG এর মান 0, তাহলে এইখানে হবে I3Q সমান সমান I4S, এটা আমরা দিলাম 6 নাম্বার। আচ্ছা, আমি আরেকবার বলে নিই, তাহলে আমরা এখানে কির্চফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করছি দুইটা লুপের ক্ষেত্রে, একটা এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে এ, এটা একটা লুপ। এই লুপের ক্ষেত্রে আমরা কির্চফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম, করে আমরা পাইলাম এটা। আর সাম্য অবস্থায় আমরা জানি আইজি এর মান 0, মানে গ্যালভানোমিটারের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাহলে এখানে পাচ্ছি I1P সমান I2R। এখন আরেকটা লুপ BCDB, এই লুপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে I3Q, এইটা যেহেতু আমি ডিরেকশন ঘুরছি এদিকে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এদিকে, সেজন্য মাইনাস এটা I4S, আবার আমরা এদিকে আসছি কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এদিকে, সেজন্য এটা হবে কি IG সমান 0। এখন সাম্য অবস্থায় আমরা জানি IG এর মান 0, তাহলে I3Q সমান I4S। এখন আমরা কি করব? আমরা 5 নাম্বারকে 6 নাম্বার দিয়ে ভাগ করে দেব, 5 ভাগ 6। আচ্ছা, 5 ভাগ 6, আর আমরা এখানে 5 ভাগ 6 যদি আমরা করি, তাহলে আমরা যেটা মান পাচ্ছি সেটা হচ্ছে I1P ডিভাইড বাই I3Q সমান সমান I2R ডিভাইড বাই I4S। এখন আমরা 3 এবং 4 নাম্বার সমীকরণ বের করে রেখেছিলাম, যেখানে ছিল আমাদের I1 সমান I3 আর I2 সমান I4। সেই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে হলো I3P ডিভাইড বাই I3Q সমান সমান I4R ডিভাইড বাই I4S। তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো P ভাগ Q সমান সমান R ভাগ S। এটাই হলো আমার হুইটস্টোন ব্রিজের মূলনীতি। কখন পাওয়া যাবে? যখন গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হবে, অথবা এই দুই প্রান্তের মধ্যে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, বা ব্রিজের সাম্য অবস্থায়, হুইটস্টোন ব্রিজের সাম্য অবস্থায় P ভাগ Q সমান সমান R ভাগ S। তাহলে বিপরীত দুইটা আমরা এই সূত্র থেকে দেখতে পাচ্ছি, বিপরীত দুইটা বাহু রোধের অনুপাতটা হবে সমান। এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি? আমরা কোনো তারে অজানা রোধ নির্ণয় করতে পারি বা আপেক্ষিক রোধ নির্ণয় করতে পারি। আচ্ছা, এটাই আমার হুইটস্টোন ব্রিজের মূলনীতি। আচ্ছা, এবার আমরা পড়ব হুইটস্টোন ব্রিজ নীতির প্রয়োগ। হুইটস্টোন ব্রিজ নীতির প্রয়োগ। হুইটস্টোন ব্রিজ নীতি দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা হলো মিটার ব্রিজে আর একটা হলো পোস্ট অফিস বক্সে। মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্সে হুইটস্টোন ব্রিজ নীতিটা প্রয়োগ করা হয়। তাহলে মিটার ব্রিজে হুইটস্টোন ব্রিজ নীতির প্রয়োগটা কি সেটা আমরা একটু দেখব। তাহলে আমাদের এটা হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজে আমাদের 4টা বাহুতে 4 রকম রোধ ছিল, আর
বিপরীত দুইটা শীর্ষবিন্দুর মধ্যে একটা গ্যালভানোমিটার আর অপর দুইটা শীর্ষবিন্দুর মধ্যে একটা ব্যাটারি কানেকশন দিয়েছিলাম। তাহলে এই নীতিটা প্রয়োগ করা হয় মিটার ব্রিজে। তাহলে মিটার ব্রিজটা কি সেটা আমরা একটু জানবো। মিটার ব্রিজ হলো কোনো তারের রোধ এবং আপেক্ষিক রোধ নির্ণয় করার একটা যন্ত্র মিটার ব্রিজ। সেই যন্ত্রে মিটার ব্রিজে হুইটস্টোন ব্রিজের নীতিটা প্রয়োগ করা হয়। তাহলে আমরা মিটার ব্রিজটা অঙ্কন করি। তাহলে তোমরা আগে লেখো মিটার ব্রিজ। মিটার ব্রিজের সাহায্যে রোধ ও এই আপেক্ষিক রোধ নির্ণয়। মিটার ব্রিজের সাহায্যে রোধ এবং আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়। তাহলে আমাদের হুইটস্টোন ব্রিজটা ছিল, ছোট করে যদি আমি একটা হুইটস্টোন ব্রিজ আঁকাই, তাহলে হুইটস্টোন ব্রিজ ছিল আমার এরকম। PQ আর S, বিপরীত দুইটা বাহুর মধ্যে একটা ছিল গ্যালভানোমিটার আর অপর দুইটার মধ্যে ছিল একটা ব্যাটারি কানেকশন। এটা ছিল আমার হুইটস্টোন ব্রিজ। এখন মিটার ব্রিজটা কি, এই নীতিটাকে মিটার ব্রিজে প্রয়োগ করা হয়। তাহলে সেইটা আমরা যদি অঙ্কন করি তাহলে আমার হবে কি, এই আমরা একটা প্রান্ত নিলাম, এইখানে মিডল পয়েন্ট, এইখানে একটা তার থাকে, এইখানে একটা তার থাকে যেটা দৈর্ঘ্য হলো 1 মিটার। আর এইখানে কি করা হবে, এইখানে একটা অজানা রোধ দেব, এইখানে একটা রোধ। আচ্ছা, আর বিপরীত দুইটা মধ্যে আমরা একটা কি করলাম, একটা গ্যালভানোমিটারে কানেকশন করলাম। গ্যালভানোমিটার আমরা এখানে যুক্ত করে দিলাম। এই হলো গ্যালভানোমিটার চকি। আচ্ছা, আর অপর দুইটার মাঝখান থেকে নেব কি, একটা ব্যাটারি কানেকশন দেব। পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, একটা ব্যাটারি কানেকশন দিলাম, একটা চাবি রাখলাম। আচ্ছা, এই প্রান্তের মধ্যে এইখানে আমার এভাবে দিতে হবে, এই দিয়ে এইটা হলো আমার ব্যাটারি কানেকশন। আচ্ছা, আমরা মনে করলাম এইটা হলো পি, আমার এইটা হলো কিউ, আর এইখানে আমার হলো এল, এইখানে হলো 100 মাইনাস এল। আচ্ছা, এইটা রোধ হলো এখান থেকে এই পর্যন্ত হলো আর, আমরা কল্পনা করছি এইখানে রোধ কল্পনা করছি এস, আর এখানে একটা স্কেলিং করা থাকে। তাহলে মিটার ব্রিজটা কি, মিটার ব্রিজ হলো কোনো তারের অজানা রোধ এবং আপেক্ষিক রোধ নির্ণয় করার একটা যন্ত্র। এই মিটার ব্রিজে হুইটস্টোন ব্রিজ নীতিটা প্রয়োগ করা হয়েছে। এইখানে মিটার ব্রিজ মানে, মিটার মানে 1 মিটার বা 100 সেন্টিমিটার। এখানে এইখান থেকে এই পর্যন্ত 1 মিটার দৈর্ঘ্যের একটা তার থাকে। এই তারেরই কি করা যায়, এই তারের সাহায্য নিয়ে কোনো অজানা রোধ, তারের রোধ এবং আপেক্ষিক রোধ নির্ণয় করা যায়। আচ্ছা, সেই নয় তারের নাম অনুসারে এই যন্ত্রের নাম হচ্ছে মিটার ব্রিজ। এখন এই যে হুইটস্টোন ব্রিজের মূলনীতিটা এখানে প্রয়োগ করা হয়েছে। হুইটস্টোন ব্রিজে যেমন কি ছিল, এখানে একটা রোধ ছিল, এখানে একটা রোধ ছিল, এখানেও তাই, পি একটা কি, কিউ একটা, পি একটা রোধ, কিউ একটা রোধ। আর এই যে তার, টোটাল তারটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, মনে করলাম এই যে এটা এল, আর এই পারে তাহলে হবে কত, 100 মাইনাস এল, কারণ 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার আমরা কনভার্ট করছি, দৈর্ঘ্য এল, সেন্টিমিটার, তাহলে এখানে হলো 100 মাইনাস এল সেন্টিমিটার দৈর্ঘ্য। তাহলে এখানে এই তারের এই অংশের রোধটা আমরা ধরে নিলাম আর, আর এই অংশের রোধটা ধরে নিলাম এস। আচ্ছা, এখন ওইখানে কানেকশনে আমার ছিল পি এবং কিউ এর মাঝখান থেকে গ্যালভানোমিটার এক প্রান্ত,
সিমিলার এখানেও পি এবং কিউ এর মাঝখান থেকে গ্যালভানোমিটার এক প্রান্ত আমরা যুক্ত করেছি, আর গ্যালভানোমিটারের অপর প্রান্ত ছিল আর এবং এস এর মাঝখানে। তাহলে আর এবং এস এর মাঝখানে গ্যালভানোমিটারের অপর প্রান্ত যুক্ত করলাম। এবার ওইখানে ছিল পি আর আর এর মাঝখান থেকে ব্যাটারির এক প্রান্ত পজিটিভ প্রান্ত, এখানেও আমরা কি করলাম পি এবং আর এর মাঝখান থেকে ব্যাটারির পজিটিভ প্রান্ত। আর এখানে ছিল কিউ এবং এস এর মাঝখান থেকে ব্যাটারির অপর প্রান্ত, এখানেও আমরা কিউ এবং এস এর মাঝখান থেকে ব্যাটারির অপর প্রান্ত কানেক্ট করলাম। এটাই আমার হুডিস্টন ব্রিজ নীতিটা মিটার ব্রিজে প্রয়োগ হলো। এখন আমরা হুডিস্টন ব্রিজের সাম্যাবস্থায় আমরা পেয়েছিলাম কি, ব্রিজের সাম্যাবস্থায় পি ভাগ কিউ সমান সমান আমরা দেখেছিলাম আর বাই এস। আচ্ছা, তাহলে এই মিটার ব্রিজেও সাম্যাবস্থা আমাদের সৃষ্টি করতে হবে, নাল পয়েন্ট বের করতে হবে, অর্থাৎ গ্যালভানোমিটার যখন বিক্ষেপ দিবে না এই অবস্থাটা আমাদের বের করতে হবে। সেই জন্য আমরা কি করব, গ্যালভানোমিটারের এই যে এক প্রান্ত এখানে যুক্ত করা আছে আর অপর প্রান্তের সঙ্গে একটা জকি লাগানো আছে, জকিকে তারে স্পর্শ করাবো, এইখানে এখানে বিভিন্ন জায়গায় স্পর্শ করাবো এবং গ্যালভানোমিটারের বিক্ষেপ আমরা লক্ষ্য করব। দেখবো যে এমন একটা পজিশন যেখানে গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না, কাটা নড়াচড়া করছে না, সেই অবস্থাটা বের করব। সেই অবস্থাটা আমরা মনে করলাম যে এই বিন্দুটা আমার, এই এ বিন্দু আমার হলো যে এই বিন্দুতে যখন আমি জকিটা স্পর্শ করাচ্ছি তখন গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে না, তাহলে এইটাই হলো নাল পয়েন্ট। আচ্ছা, তাহলে এই তারের রোধটা দুই ভাগে ভাগ হলো, এই এল দৈর্ঘ্যের রোধ এদিকে একটা আর, আর এদিকে 100 মাইনাস এল এই দৈর্ঘ্যের রোধ হলো এস আমরা মনে করলাম। এখন সাম্য অবস্থায় এই যে সূত্রটা পি ভাগ কিউ সমান আর ভাগ এস সেটা আমরা প্রয়োগ করব। তাহলে এল দৈর্ঘ্যের তার রোধটা আমাদের জানা না, আমরা ধরে নিয়েছি আর, কিন্তু আমরা যদি বের করি তাহলে আমরা এভাবে বের করব। আমরা ধরি তারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ হলো সিগমা, তাহলে এল দৈর্ঘ্যের রোধ হবে কত, এল সিগমা। এই এল সিগমাকে আমরা বলতেছি কি আর। আচ্ছা, আর 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ যদি আমার হয় এস, তাহলে আমার টোটাল দৈর্ঘ্য হলো 100 মাইনাস এল সেন্টিমিটার, তাহলে এর রোধ হবে কত, 100 মাইনাস এল ইন্টু এস। 100 মাইনাস এখানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য হলো সিগমা, তাহলে 100 মাইনাস এল দৈর্ঘ্যের রোধ হলো 100 মাইনাস এল ইন্টু সিগমা, এটাকে আমরা বলতেছি এস। আচ্ছা, তাহলে আমরা এই যে আমাদের সমীকরণ এই 1 নম্বর হুডিস্টন ব্রিজের মূলনীতি থেকে আমরা যেটা জানি, ব্রিজের সাম্যাবস্থায় পি ভাগ কিউ সমান সমান আর ভাগ এস, এইখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে আমরা পাবো পি ভাগ কিউ সমান সমান আমাদের আর এর মান হলো এল সিগমা আর এস এর মান হলো 100 মাইনাস এল ইন্টু সিগমা। এই মানটা সিগমা যদি বাদ দিই তাহলে পি ভাগ কিউ সমান সমান হবে এল ডিভাইড বাই 100 মাইনাস এল। আচ্ছা, এই যে 2 নম্বর সমীকরণ দিলাম, এই সমীকরণের সাহায্যে কোনো তারের অর্থাৎ পি অথবা কিউ এর কি করা যায়, অজানা রোধ নির্ণয় করা যায় এবং হুডিস্টন ব্রিজের কি বল মিটার ব্রিজের সাম্যাবস্থা কোথায় পাওয়া যাচ্ছে, কত দূরে, সে দূরত্বটা বা নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাচ্ছে সে দূরত্বটা অর্থাৎ ছোট হাতের এল এর মান নির্ণয় করা যায়। আচ্ছা, তাহলে যদি রোধ বের করতে বলে আমাদের, তাহলে আমরা এই সূত্র থেকে কিভাবে লিখব, রোধ, তাহলে রোধ যদি আমার পি অজানা হয় তাহলে আমরা পি সমান সমান পাবো এল ডিভাইড বাই 100 মাইনাস এল ইন্টু হলো কিউ। এই সূত্র ব্যবহার করে আমরা তারের এই পি তারের রোধ নির্ণয় করতে পারি, পি তারের রোধ নির্ণয় করতে পারি। এখন যদি আপেক্ষিক রোধ বলে তাহলে আপেক্ষিক রোধ নির্ণয় যদি করতে হয় তাহলে আপেক্ষিক রোধ আমরা জানি কি, আপেক্ষিক রোধ আর ইন্টু এ ডিভাইড বাই এল। এইটা আমরা আপেক্ষিক রোধের সূত্র আমাদের হলো আর সমান সমান এল ভাগ এ, তাহলে আর এ ডিভাইড বাই এল, ঠিক আছে। তাহলে আপেক্ষিক রোধ রো সমান আর ইন্টু এ ইন্টু এল। তাহলে এই সমীকরণে যদি আমরা এই যে পি এর মান যেটা সেটা আর এর জায়গায় বসাই তাহলে এটা পি ইন্টু এ ডিভাইড বাই এল। আবার যেহেতু তারের ক্ষেত্রে ক্ষেত্রফল হলো এ সমান পাই আর স্কোয়ার ডিভাইড বাই এল। এই সমীকরণ ব্যবহার করে আমরা কি করতে পারি, ওই তারের যে তারের রোধ হলো পি সেই তারের আপেক্ষিক রোধ, এই সমীকরণ ব্যবহার করে আমরা কি করতে পারবো, ওই তারের আপেক্ষিক রোধটা আমরা সহজেই নির্ণয় করতে পারি। তাহলে আমরা পড়লাম মিটার ব্রিজের সাহায্যে কোনো তারের রোধ এবং আপেক্ষিক রোধ
কিভাবে নির্ণয় করা যায় এবং মিটার ব্রিজে হুইটস্টোন ব্রিজের নীতির প্রয়োগটা কি সেইটা আমরা পড়লাম। আচ্ছা, আমরা এখন একটা গাণিতিক সমস্যার সমাধান করি। তোমরা লিখে নাও গাণিতিক সমস্যা। প্রথম গাণিতিক সমস্যা হলো, আমরা মনে করলাম যে কোন একটা হুইটস্টোন ব্রিজের 4 বাহু রোধ যথাক্রমে একটি হুইটস্টোন ব্রিজের হুইটস্টোন ব্রিজের 4 বাহুর রোধ যথাক্রমে 8 ওহম, 12 ওহম, 16 ওহম ও 20 ওহম। যদি বলে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থা প্রাপ্ত হবে। এরকম যদি কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে থাকে তাহলে আমরা সহজেই করতে পারি হুইটস্টোন ব্রিজের মূলনীতি থেকে। তাহলে আমাদের এখানে যে 4টা রোধ দেওয়া আছে সেটা আমরা এখানে লিখি। আমাদের P সমান 8 ওহম, E সমান হলো 12 ওহম, R এর মান হলো 16 ওহম, S এর মান দেওয়া আছে আমাদের 20 ওহম। তাহলে চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থা প্রাপ্ত হবে? আমরা ধরি চতুর্থ বাহুতে H ড্যাশ বা S1 রোধ এই যুক্ত করতে হবে। তাহলে হুইটস্টোন ব্রিজের মূলনীতি থেকে আমরা জানি P ভাগ Q সমান R ভাগ S, কিন্তু আমরা যেহেতু ধরেছি S1 তাহলে এখানে S1 দেব আর S1 এর মানটা আমরা বের করব। তাহলে আমাদের S1 সমান হচ্ছে R ইনটু Q ডিভাইড বাই P। তাহলে আমাদের হলো R এর মান হলো 16, এইটা হলো 12, এটা হলো 8। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 24 ওহম। তাহলে আমরা পাইলাম যে সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় নিয়ে আসার জন্য আমাদের রোধের প্রয়োজন 24 ওহম, কিন্তু আমাদের চতুর্থ বাহুতে রোধ যুক্ত আছে 20 ওহম। তাহলে কি করতে হবে? সাম্যাবস্থা আনতে গেলে রোধের মান আমার বৃদ্ধি করতে হবে। তোমাদের মনে রাখতে হবে যে সাম্যাবস্থায় যে রোধটা আমরা পাবো সেখান থেকে আমাদের যে রোধটা দেওয়া আছে সেটা যদি কম হয় তাহলে রোধ বৃদ্ধি করতে হবে, আর রোধ বৃদ্ধি করার উপায় হলো শ্রেণীতে কিছু রোধ যুক্ত করতে হবে। আর যদি সাম্যাবস্থায় যে রোধটা আমরা পেলাম আর যে রোধের মান দেওয়া আছে সেটা যদি বেশি হয়, এইটার মান যদি বেশি হয় তাহলে রোধ আমার কমাতে হবে চতুর্থ বাহুতে। তাহলে আমার কিছু রোধ কি করতে হবে? সমান্তরালে যুক্ত করতে হবে। আমার প্রশ্নে যেহেতু বলেছে কত রোধ কিভাবে যুক্ত করতে হবে, তাহলে রোধের মান আমরা দেখতে পাচ্ছি যে রোধের মানটা বেশি, তাহলে আমার রোধ এখানে বাড়াতে হবে। তাহলে বলবো কি শ্রেণীতে কিছু রোধ যুক্ত করতে হবে। তাহলে শ্রেণীতে কত রোধ যুক্ত করতে হবে সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা ধরে নেব যে শ্রেণীতে S2 মানের রোধ যুক্ত করতে হবে। ধরি
শ্রেণীতে S2 রোধ যুক্ত করতে হবে, তাহলে তুল্য রোধের সূত্র শ্রেণী সমবায় আমরা জানি তুল্য রোধ RS সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 ডট ডট। তাহলে এখানে আমাদের তুল্য রোধ হলো S1, তাহলে আমরা S1 সমান সমান আমরা পাচ্ছি কত S2 প্লাস হলো S, আমার টার্গেট হলো S2, তাহলে S2 সমান হলো আমার S1 মাইনাস S, তাহলে S1 এর মান হলো আমরা পেয়েছি 24 আর S এর মান আমার হলো 20, তাহলে 4 ওহম, তাহলে S2 হলো 4 ওহম। তাহলে চতুর্থ বাহুতে 4 ওহম রোধ যদি আমরা শ্রেণীতে যুক্ত করি তাহলে হুইটস্টোন ব্রিজটি সাম্য অবস্থা প্রাপ্ত হবে। আচ্ছা, আমরা আরেকটা গাণিতিক সমস্যার সমাধান করব। হুইটস্টোন ব্রিজের আচ্ছা একটা মিটার ব্রিজের উপরে একটা অঙ্ক করি আমি। তাহলে মিটার ব্রিজের উপরে যদি আমরা একটা অঙ্ক করি তাহলে একটা মিটার ব্রিজের দৈর্ঘ্য কত, মিটার ব্রিজের তারের দৈর্ঘ্য হলো 1 মিটার, তাহলে 1 মিটার দৈর্ঘ্যের একটা মিটার ব্রিজের দুইটা আমাদের যে ফাঁকা জায়গা ফাঁক পি এবং কিউ এই দুইটাতে রোধ আমরা যুক্ত করলাম, একটা 8 ওহম একটা 10 ওহম। তাহলে যদি বলে সাম্য বিন্দু কত দূরে পাওয়া যাবে, এরকম যদি কোনো গাণিতিক সমস্যা থাকে সমাধান করতে তাহলে আমরা সহজেই করতে পারি। তাহলে তোমরা গাণিতিক সমস্যাটা লিখে ফেলো যে 1 মিটার দৈর্ঘ্যের আচ্ছা মিটার ব্রিজের দুই ফাঁকে 8 ওহম ও 10 ওহম রোধের দুটি রোধ যুক্ত করা হলো, ভারসাম্য বিন্দু কোথায় পাওয়া যাবে। এখানে মিটার ব্রিজের তারের আর কি হবে, মিটার ব্রিজের তারের দুই ফাঁকে আচ্ছা 1 মিটার আচ্ছা 1 মিটার দৈর্ঘ্যের মিটার ব্রিজের তারের দুই ফাঁকে 8 ওহম এবং 10 ওহম দুটি রোধ যুক্ত করা হলো, ভারসাম্য বিন্দু কোথায় পাওয়া যাবে। যদি এরকম কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে থাকে তাহলে আমরা সহজেই করতে পারি। আমরা আজকে প্রতিপাদন করেছি পি ভাগ কিউ সমান এল ডিভাইড বাই 100 মাইনাস এল, এই সূত্র আমরা ব্যবহার করে সহজেই সমাধান করতে পারি। আমাদের পি এর মান হলো এখানে 8 ওহম, কি এর মান হলো 10 ওহম, তাহলে এল এর মানটা আমার হট। আচ্ছা তাহলে আমাদের 8 বা 10 মান বসাচ্ছি, তাহলে এল ডিভাইড বাই 100 মাইনাস এল, তাহলে এখানে আমরা পাচ্ছি 8 ইন্টু 100 মাইনাস এল সমান হলো 10 এল, তাহলে এখানে পাবো 800 মাইনাস হলো 8 এল সমান হলো 10 এল, তাহলে এখানে আমরা পাচ্ছি 800 সমান হলো 18 এল, বা এখান থেকে এল সমান সমান পাচ্ছি 800 ডিভাইড বাই 18 এত
সেন্টিমিটার। এই ক্যালকুলেটর চাপলে যে মানটা আসবে সেটা হবে এত সেন্টিমিটার। এত সেন্টিমিটার দূরত্বে কি হবে, ভারসাম্য বিন্দুটা পাওয়া যাবে। 1 মিটার দৈর্ঘ্যের মিটার বেজে যে তার থাকে, সেই তারের শুরু থেকে 0 থেকে কত ডিস্টেন্সে, এত ডিস্টেন্সে ভারসাম্য বিন্দুটা পাওয়া যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমি যা পড়ালাম সেগুলো বুঝতে পেরেছো। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাও। আল্লাহ হাফিজ।